আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং অল অফ ইউ। আমরা আজকে এই 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 কোর্সটা অর্থাৎ দ্য এবিসিডি অফ প্রফেশনাল অ্যাকাউন্টিং, প্রবাবলি আমাদের তো প্রথমেই এই ধরনের টাইটেল বা এই ধরনের ডিটেইল প্রফেশনাল অ্যাকাউন্টিং এর একদম এবিসিডি থেকে শুরু করবার কোর্সটা সম্ভবত কেউ এখন পর্যন্ত করে নাই। আমার কাছে যেটা মনে হয়েছিল, আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু নন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের যারা অ্যাকাউন্টিং করতে চান এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হতে চান, তাদেরকে আসলে একদম হাতে ধরে ধরে ইনিশিয়াল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার সুযোগ কম। সেই কারণে আপনারা অনেকেই প্রফেশনাল পিএফএস, যেটা হচ্ছে প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কমপ্লাইং আইএস আইএফআরএস, ট্যাক্সেশন, কোম্পানি ল, ভিএটি, এগুলোর একটা কোর্স আমার সাথে করেন। কেউ কেউ সিএফও কোর্সে ভর্তি হয়েছেন। তো এদের ভিতরে যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড অথবা অ্যাকাউন্টিং এর কনসেপ্টের ব্যাপারে একটু কনফিডেন্স কম আছে বা মনে করছেন ঝালাই করে নিবে, তারা এই কোর্সে ভর্তি হয়েছেন। আমি সবাইকে এটাতে অ্যালাউ করিনি, অনেকে আমাকে জিজ্ঞেস করছে, আমি বলেছি যাদের ফান্ডামেন্টাল দরকার তারাই এটা করা উচিত। সো যত ছোট অডিয়েন্সই হোক, আমি সাধারণত আমার ক্লাসে 70 80 60 জন থাকে, আজকে এটা একটা ছোট্ট ক্লাস, আমরা মাত্র 17 জন এখানে আছি। সো স্টিল আই এম ভেরি হ্যাপি টু স্টার্ট দিস কোর্স। The title of this course is basically ABCD of Professional Accounting, Essential for Professionals. এইখানে এই প্রফেশনাল বলতে বোঝা যাচ্ছে যে ভবিষ্যৎ যারা অ্যাকাউন্টিং প্রফেশনাল হবেন তারা, এবং যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড লাইক সাপ্লাই চেইনে যারা কাজ করেন, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে যারা এসসিএম এ কাজ করেন, এমবিডি, মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টে কাজ করেন, অনেক ক্ষেত্রে সেলসে যারা কাজ করেন, সেলস থেকে নিজেকে আরও বেশি ইমপ্রুভ করে অনেক দূর নিতে চান, আইটি প্রফেশনাল যারা হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার করবার জন্য অ্যাকাউন্টিং নলেজ লাগে, এইচআর, ডেফিনেটলি এইচআর এর নলেজ লাগে অ্যাকাউন্টিং এর ব্যাপারে। মোটামুটি অ্যাকাউন্টিং ফর নন অ্যাকাউন্টেন্ট তাদের জন্য এই কোর্সটা। আর যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে ভবিষ্যতে কাজ করবেন বা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ক্যারিয়ার হিসেবে অ্যাজ এ সাবজেক্ট ডিপার্টমেন্ট হিসেবে অ্যাকাউন্টিংকে নেবেন, তারা কিন্তু এখন এত কনফিডেন্ট না বা তারা ফান্ডামেন্টালটা ঠিক করতে চান। মোটামুটি এই অবজেক্টিভ নিয়ে কোর্সটা একদম শুরু থেকে। এখানে আসলে আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেলে যদি ভর্তি হয়েও থাকেন, তারা একটু বিরক্ত হবেন না, এটা আসলে একটু ডিটেইলেই যেতে হবে, কারণ অনেকগুলো কোর্স আমরা করি, বাট এই কোর্সটাই সম্ভবত খুবই ডিটেইল এবং শুরু থেকেই আমি ডিসকাস করবো, এবং অ্যাকাউন্টিং এর একদম এবিসিডি, নামই এবিসিডি, এটা আসলে এবিসিডি থেকেই। সো তারপরেও এটা ইন্টারেস্টিং হবে, আমি আমি বিশ্বাস করি আপনারা এটা এনজয় করবেন। সো আমরা যদি কোর্সটা দেখি, কোর্সের কন্টেন্টে প্রথমটা হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাওয়ারনেস, বিজনেস লজিক, হ্যাঁ, পারপাস অফ অ্যাকাউন্টিং, ইউজেস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং সাইকেল ওভারভিউ, বেসিক টার্মিনোলজি। সো আজকের প্রথম সেশনে এই জিনিসগুলো আপনার করার কথা, আপনাদের গ্রুপে এটা দেওয়া আছে বা আপনারা যখন ভর্তি হয়েছেন তখন এটা পেয়েছিলেন। পার্টিসিপেন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই অ্যাকাউন্টিং ম্যাটার্স ইন বিজনেস। সো এই হচ্ছে প্রথম ক্লাসের, বাট যেরকম থিওরিটিক্যালি যেরকম দেখা যাচ্ছে এর থেকে অনেক ইন্টারেস্টিং হবে, বিকজ আমি শুরুটাই করব হচ্ছে একদম প্র্যাকটিক্যাল আসপেক্ট থেকে। সো আমরা প্রথম ক্লাস এটা পাবো। আমার মনে হয় যে প্রথম ক্লাসের ব্যাপারটাই আজকে ডিসকাস করি, অন্যটা সামনে নেক্সট যাবে আর কি। তো আমরা, তো এখন আমাকে কেউ একজন বলেন তো যে অ্যাকাউন্টিংটা আসলে কি, মানে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর শব্দটার কি কেউ বলতে পারবেন? অ্যাকাউন্টিং বলতে কি বোঝা যায় এটা বলেন। অ্যাকাউন্টিং কি? স্যার, মূলত অ্যাকাউন্টিংটা বলতে যেটা বোঝায় এটা তো হিসাব বিজ্ঞান প্রথমত, আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে বিজনেস, ব্যবসা প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত হিসাবকে সঠিকভাবে সাজায় গুছায় সংরক্ষণ এবং ম্যানেজমেন্ট যেটা সেটাই। ওকে, ওকে। আহ, প্রথম হচ্ছে যে প্রথম লাইনটা ঠিক নাই, হিসাব বিজ্ঞান মানে অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান। আসলে বিষয়টা হচ্ছে যে হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং এটা তো আসলে নাম, বাট ফ্যাক্ট হচ্ছে আমি বলছি যখনই কি, আপনার কি অ্যান্সার না করে হোয়াই অ্যান্সার করলেই হয়ে যায়। আমি আগেও বলেছি এটাও, এটা মাথায় রাখবেন হোয়াই। অ্যাকাউন্টিংটা মূলত আপনার পরের লাইনগুলো ঠিক আছে, যে একটা বিজনেস আমি বলেছিলাম যে যে কোনো বিজনেসের, যেমন আমি এখানে কথা বলছি, বিজনেস তার কথা বলতে পারে না, বিজনেস তার ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝাতে পারে না তার অবস্থা, তার কি
ক্ষুধা লেগেছে কিনা, বিজনেস বুঝাইতে পারে না তার ক্ষুধা লেগেছে কিনা। ক্ষুধা মানে তার ক্যাশ ফ্লো প্রয়োজন আছে কিনা, ক্যাশ ফ্লো, ক্যাশের ইনফ্লো হবে, ক্যাশের ইনফ্লোর প্রয়োজন আছে কিনা, ক্যাশ ইনফ্লো তার লাগবে কিনা, হ্যাঁ, ক্যাশ ইনফ্লো তার লাগবে কিনা, অথবা তার সিকনেস কাজ করে কিনা, অর্থাৎ সে কি কোনো কারণে তার হচ্ছে যে ব্যবসায় কোনো সম্ভাব্য ক্ষতি, মানে তার ক্যাশ ইনফ্লো, যেটা বললাম যে ক্যাশ ইনফ্লো লাগবে কিনা, মানে ড্রাইনেস কাজ করছে কিনা, রক্ত স্বল্পতা আছে কিনা। ক্যাশ ইজ বেসিক্যালি দ্য রক্ত, মানে রক্ত অফ এ বিজনেস, মানে ব্লাড সার্কুলেশন হচ্ছে এই ক্যাশ ফ্লো। তো ক্যাশ ফ্লো লাগবে কিনা, ওর কোনো রোগ আছে কিনা, অর্থাৎ অনেক অনেকে আমার কাছে টাকা পাবে, আমার কাছে অনেকে টাকা পাবে, আমি হিসাবটা নাই। সো আমি দেখছি যে আপাতত আমি 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে মাসে আমি লেটসে 20 লাখ টাকা পেলাম। সো 20 লাখ টাকা পেলাম, কিন্তু এই 20 লাখ টাকা পেলাম এর ভিতরে কতটুকু সিওজিএস অথবা কতটুকু কস্ট অফ সেলস, হ্যাঁ, এবং সেইটা কতটুকু এটা বের করা দরকার। একইভাবে এই 20 লাখ টাকা যে পেলাম তার এগেনস্টে আমার কি কি দায় দেনা, লায়াবিলিটি ক্রিয়েট হলো। সো একটা ব্যবসার শুধু প্রফিটেবিলিটি না, তার ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, রিস্ক, সমস্ত কিছু বোঝা যায় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, এটাকে বলে এআইএস। সো আমরা যে অ্যাকাউন্টিংটা করব এটা মূলত এইটাকে মডার্ন অ্যাকাউন্টিং সিস্টেমকে বলে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। সো আমরা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের ফান্ডামেন্টাল থেকে আজকে ক্লাসটা শুরু করতে চাচ্ছি, যেটাকে বলছি এআইএস, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। সো এই এআইএসটা, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, মূলত এআইএস অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, এইটা হচ্ছে মূলত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বলে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। কিন্তু একটা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এফইডি, একটা প্রতিষ্ঠানের এফইডি যদি বলি, শুধু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা এআইএস কিন্তু একটা ডিপার্টমেন্ট না, মানে সাব ডিপার্টমেন্ট না। যদি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটাকে এফএডি যদি বলি, একটা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা এআইএস একটা পার্ট, যেটা হচ্ছে আমরা যদি বলি তার ট্রেজারি ফাংশন, ট্রেজারি ফাংশন একটা, তারপরে হচ্ছে কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স মানে হচ্ছে ট্যাক্সেশন, ভিএটি, কোম্পানি ল, হ্যাঁ, কোম্পানি ল, এগুলো হচ্ছে তার, এগুলো মেনটেন করার জন্য একজন লাগে। ট্রেজারি মানে ফান্ডের ইনফ্লো আউটফ্লো লাগে। আর একটা লাগে হচ্ছে কস্ট, কস্ট অ্যাকাউন্টিং, ঠিক আছে, কস্ট অ্যাকাউন্টিং। তারপর আরেকটা লাগে হচ্ছে আপনার যেটাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বললাম। সো একটা ডিপার্টমেন্টে আমরা বলতে পারি যে ট্রেজারি একটা ফাংশন, এর বাইরে কমপ্লায়েন্স, ট্যাক্স, ভ্যাট, এগুলো নিয়ে একটা ডিপার্টমেন্ট, কস্টিং অ্যান্ড বাজেটিং, কস্ট অ্যান্ড বাজেট, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর ডেটাগুলো ট্রেজারি ইউজ করে, এখান থেকে ইনপুট হয়, একই জায়গা থেকে একই সাথে সাথে ট্রেজারি ডিপার্টমেন্ট ইউজ করে, ট্যাক্স অ্যান্ড ভ্যাটের কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট ইউজ করে, কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং যে ডিপার্টমেন্ট এটাও ইউজ করে, বা এদেরকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও বলা হয়, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ইনফরমেশনগুলো সবাই ইউজ করে। এই ইউজ করবার জন্য আমরা আসলে এআইএস কে এখন নর্মালি যেটা করি, ইআরপির মাধ্যমে মেনটেন করি, ইআরপি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এর মাধ্যমে সমস্ত ডিপার্টমেন্টের কস্টগুলা ক্যাপচার হয় এবং সেটা অ্যাকাউন্টিং এন্ট্রির মাধ্যমে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়। আমি যে কথাগুলো বললাম সব বোঝা গেছে? এখন খুব বেসিক ফান্ডামেন্টাল কিছু কথা বললাম, এটা কি বোঝা গেল? কোনো কোশ্চেন? না স্যার, আমরা আমরা বুঝতে এই ক্লাসটাতে তাড়াহুড়া করব পেরেছি। না, একটু মনে হবে খুব ফান্ডামেন্টাল এলিমেন্টারি কথাবার্তা বলছি, স্টিল আমরা এটা নিয়ে তাড়াহুড়ো করব না, আমরা একটু সবসময় আপনার স্লো কথা বলবো। আচ্ছা, গতকালকে আমি ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, আইসিএবি তে, এর সাথে রিলেটেড এই জন্য কথাটা বলি, আইসিএবি, ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্টস এর আমি একটা আইএফআরএস পড়াচ্ছিলাম, আইএফআরএস ফর এসএমইস। আচ্ছা, আজকে সকালে আমাদের বিশ্বলিউশনের হেড অফিস, যেটা সিটি সেন্টার, ওইখানে একটা ক্লাস ছিল, হ্যাঁ, সরি, ক্লাস ছিল। আর বিকালে হচ্ছে 4টা থেকে 5:30 পর্যন্ত আপনার একটা ওয়ার্কশপে, একটা বুট ক্যাম্পে আমি একটা সেশন নিলাম, সেটা হচ্ছে ইউএস ট্যাক্স, ইউএস ট্যাক্স, ইউএস ট্যাক্স সিস্টেম।
এটা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি আয়োজন করছে, সেখানে আমি নিলাম। তো আজকে মোটামুটি গত 24 ঘন্টার আজকে চতুর্থ ক্লাস আপনাদের সাথে, এবং সবই মোটামুটি অ্যাকাউন্টিং রিলেটেড। এখন এই কথাগুলো এই জন্য বললাম, ইউএস ট্যাক্সের যখন আমরা ফাইনালি সেশনে র্যাপ আপ করলাম আমি, তখন একজন কোশ্চেন করলো যে ইউএস ট্যাক্স শিখে আমার পটেনশিয়াল কি। সো আপনাদেরকে বলে রাখতেছি, ইউএস ট্যাক্সেশন যদি আপনি প্রপারলি জানেন, আর আমাদের এই যে অ্যাকাউন্টিং যে ফান্ডামেন্টাল অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, যেটাকে আমরা বলি গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ট্রানজেকশন জানেন, সঙ্গে সঙ্গে ছোটোখাটো কিছু ফান্ডামেন্টাল কিছু সফটওয়্যার আছে, লাইক হচ্ছে কুইক বুক, জিরো লাগবে না, কুইক বুক হলে হবে। অ্যাকাউন্টিং বুঝেন, আইএফআরএস মোটামুটি বুঝেন, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল জিএএপি এটা বুঝেন, এবং আপনার ইউএস ট্যাক্সের, ইউএস ট্যাক্স বাংলাদেশের ট্যাক্স একই রকম, এরকম যদি হয় তাহলে আপনারা যারা এখন চাকরি করেন, চাকরি ছাড়াও মাসে 1-1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত শুধুমাত্র ফ্রিল্যান্সিং বা হচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে আয় করা সম্ভব। তো আজকে এখানে যারা আসছেন, তারা আমি প্রত্যাশা করব যে এই সেশনের প্রত্যেকটা ক্লাস মিস করবেন না। আমি যে আলাপগুলো করব প্রত্যেকটা করবেন, এবং আজকের ক্লাসের শেষে এই আলাপের পরে আমি একটা অ্যাকাউন্টসের সেট দিব, অর্থাৎ জার্নাল, জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সেখান থেকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো হয়েছে আমি করেছি, আমার হাতে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিয়ে করা আছে। আপনাদের কাছে আমি ওই জিনিসটা পুরোটা দিয়ে দিব, এক্সেল ফাইলটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ওই ট্রানজেকশনও নিতে পারেন, নতুন ট্রানজেকশন অ্যাড করতে পারেন, নিজের মতো করে নেমিং করবেন, প্রত্যেকের একটা কেস থাকবে। আপনারা যারা আজকে 18-19 জন আমরা আছি, প্রত্যেকেই একটা কোম্পানির নাম দিয়ে একটা এফএস তৈরি করে ক্লাসের সাথে সাথে আগাইতে থাকবেন, এবং কোন জায়গায় প্রবলেম হচ্ছে আমাকে বলবেন, কারণ এর আগে আমরা এরকম একদম ABCD ধরে ধরে কোনো অ্যাকাউন্টিং কোর্স করাই না, কারণ আইএফআরএস যখন পড়াই তখন এরকমভাবে পড়ানোর সুযোগ থাকে না, যেহেতু আপনারা একটু ব্যাকে এসে ফান্ডামেন্টাল কোর্সে ভর্তি হয়েছেন, অতএব আপনাদের আমার ক্লাসের সাথে সাথে আপনাদের প্র্যাকটিক্যালি কিছু কাজ করতে হবে। এটা না করলে এই ক্লাসে জয়েন করে আসলে খুব একটা লাভবান হবেন না। সো বোঝা গেছে আমাদের ক্লাসের যে হোমওয়ার্ক থাকবে বা একটু কাজ করতে হবে, এটা বোঝা গেছে তো না? জি একটু স্যার। সময় দিতে হবে, একটু সময় দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখছিলাম যে এই কোর্সের একটা টাইটেল ছিল কি, পারপাস অফ অ্যাকাউন্টিং, আমরা অলরেডি বলেছি। আচ্ছা, ইউজার অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, কারা ইউজার বলেন তো? এটা ইউজাররা কারা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের? পারপাস কি বোঝা গেছে? অ্যাকাউন্টিং এর পারপাস কি আর বলতে হবে? আমি যে বললাম যে একটা প্রতিষ্ঠানের যে রক্ত সঞ্চালন, অর্থাৎ মানুষের বডি যেমন ব্লাড সার্কুলেশন হয়, একটা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থান বা ক্যাশ ফ্লো ইজ বেসিকলি লাইক হিজ অর হার ব্লাড ফ্লো। সো এখানে ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, কখন কোন পেমেন্ট ডিউ হবে, আপনার লায়াবিলিটি পরিশোধ করার সক্ষমতা আছে কিনা, সেটা দেখবেন হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম বা এআইএস এর মাধ্যমে। সেখানে এন্ট্রি শুরু হবে হচ্ছে জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রির আগে আমাদের আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন, গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং যেটা হচ্ছে অ্যাসেট টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এই ফর্মুলা ফিল আপ করে 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 আমরা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট বানাবো। থিওরিটিক্যালিও একটা এক্সাম্পল দিয়ে পিপিটিতে দেখাবো, আর একটা এক্সেল শিট দিয়ে দিব। কিন্তু পারপাস অফ দ্য অ্যাকাউন্টিং আমরা এটা বুঝছি কিনা, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে এই টপিক্সের? কেউ একজন না বলবেন? জি। আচ্ছা, তাহলে ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল পারপাস ইনফরমেশন কার্ড। জি, বলেন। পারপাস বেসিক্যালি এক্সটার্নাল ইউজার্স থাকে আবার ইন্টারনাল ইউজার্স থাকে। তো হ্যাঁ, ইন্টারনাল সবই। ইউজারের ক্ষেত্রে ম্যানেজমেন্ট হলো সবচেয়ে বড় ইউজার, আর জি এক্সটার্নাল ক্ষেত্রে আসলে আমাদের অল স্টেক হোল্ডার্স। তো এই ক্ষেত্রে পারপাসটা যদি এইভাবে হয়, তো হুম, এক্সটার্নাল ইউজার ক্ষেত্রে কিন্তু আবার বিভিন্ন রকমের ভ্যারাইটিও আছে আর কি। জি বলেন। যারা স্টেক হোল্ডার্স, সরাসরি যারা শেয়ার হোল্ডার তারা হতে পারে, আর যারা আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করে তারা হতে পারে, আর তারপরে ইনভেস্টমেন্ট যারা করে তারা হতে পারে। বিভিন্ন রকমের ক্রাইটেরিয়ার লোকজন থাকতে পারে আর কি। ওইটা তো আপনি একবারই বলছেন, যখন আপনি স্টেক হোল্ডার বলছেন বা ইন্টারনাল ইউজার, ওরা তো বোর্ড অফ ডিরেক্টর, শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার, মানে শেয়ার হোল্ডার একই, ইনভেস্টর ওরা ওই ক্যাটাগরি থাকবে। আর যদি ব্যাংক বলেন, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট তারা আছে, হ্যাঁ এরা আমরা জানি, এটা মোটামুটি জানা যে তারা এই ইনফরমেশনগুলো পায়। তবে এখানে একটা বিষয় আছে, এখানে দুইটা টার্ম আছে, একটাকে বলা হয় এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয় এটাকে কি বলে, নামটা বলেন তো কেউ একজন, কি নাম বলে? এই যে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট, আমি সংক্ষেপেই বলি, এটার নাম হচ্ছে দ্য স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, সরি, এর নাম হচ্ছে দ্য
স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তারপরে হচ্ছে ব্যালেন্স, মানে যেটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তারপরে হচ্ছে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, হ্যাঁ, চেঞ্জ ইন ইকুইটি। আর হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো। আর একটা হচ্ছে নোটস টু দ্য এফএস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই পাঁচটাকে আমরা বলতে পারি যে এ সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই এটাকে, এইটা যে আমরা তৈরি করি, একটু আগে আপনি যে ভদ্রলোক বললেন, ভাই বললেন যে এটা ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউজাররা ইউজ করবে। তো এই প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা কি বলে, অ্যাজ এ হোল কি বলে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, না, এটা কি বলে? এটা হলো ব্যালেন্স শিট, এটা না, হলো এটা balance ব্যালেন্স শিট তো আছে, মানে টোটাল sheet। ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই যে একটা স্পেসিফিক ফরম্যাটে সবাই দেখতে পারে, আপনার কথা অনুযায়ী আপনি বলছিলেন ইন্টারনাল এক্সটার্নাল একই জিনিস দেখে। এছাড়া তো আমি চাইলে একটা আলাদাভাবে লেজার দেখতে পারি, ট্রায়াল ব্যালেন্স দেখতে পারি, আমি 5টা জার্নাল দেখতে পারি, 2টা নোট নিজের মতো করে তৈরি করে দেখতে পারি। বাট এগুলো না করে এই যে একটা স্পেসিফিক ফরম্যাটে করা হলো, এটার নাম কি? আচ্ছা, এই সবগুলো একসঙ্গে দেখার জন্য এট এটা এ কি টাইম নাম? দেখা যাবে? হুম হুম হুম। অ্যাকাউন্ট। জি। অ্যাকাউন্টস তো পার্ট আলাদা আলাদা ভাবে অ্যাকাউন্টস হয়, আচ্ছা, পার্ট। এখন আপনারা কনফিউজড হবেন না, আমি যেটাতে বলবো এই নোটগুলো রাখবেন, কারণ ইন্টারভিউ বোর্ডে আপনারা এরকম কনফিউজ হয়ে যান। এটা কিন্তু অনেকবার শুনেছেন, এটাকে বলা হয় জেনারেল পারপাস, জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এফএস, এফ এস, জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে এই যে একটা নির্দিষ্ট ফরম্যাটে আমরা যেটা করি, এটার নাম হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। মানে এইটা একটা সবার জন্য কমন। আনকমন কি, সেটাকে বলে তাহলে কি স্পেসিফিক। স্পেশাল পারপাসও আছে নাকি, একটা স্পেসিফিক হ্যাঁ, বা অবশ্যই। স্পেশাল হ্যাঁ, পারপাসও হ্যাঁ, আছে? থাকে না? আচ্ছা, হ্যাঁ। থাকতে পারে, এটা ম্যানেজমেন্ট চায় না এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, এইভাবে করে নিয়ে আসো, হ্যাঁ, আমি হ্যাঁ, এইভাবে হ্যাঁ, বুঝি না, এইভাবে তৈরি করো। হ্যাঁ, যারা কাজ করেন তারা জানেন ম্যানেজমেন্ট হ্যাঁ। বিভিন্ন স্পেশাল স্পেশাল পারপাস চায়। হ্যাঁ, এনবিআর চায় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ওই নোটটা আমি বুঝতেছি না, তুমি এইভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসো। ভ্যাট অথরিটি বলে তুমি রিকনসিলিয়েশন করে মিলাই দাও। হ্যাঁ, এই যে আলাদা আলাদা অথরিটি ডিফারেন্ট ডিফারেন্ট চাইতে পারে, এটা স্পেশাল পারপাস। আর এই যে একটা কমন ফরম্যাটে আমরা করছি, এটাকে বলা হয় জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন এই ইউজাররা বলে ফেলছেন উনি এক্সটার্নাল ইন্টারনাল, এটাও আমরা বুঝতে পারলাম। তাহলে এই পর্যন্ত আমরা টপিকস 1, যে পারপাস অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা আমরা বুঝতে পেরেছি এবং ইউজারও বুঝতে পেরেছি। এবার আসছেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে ভার্সেস দেয়া আছে, এটার মানে কি? এই যে বলা থার্ড যে টপিকস, মানে এই সাব টপিক যদি আমি আসি, এর ভিতরে সাব টপিক যদি আসি, তাহলে এখানে দেখবো যে এই টার্মটার নাম কি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা মানে কি? বলবেন প্লিজ। আমাকে শোনা যাচ্ছে তো না? স্যার, ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্টিংটা, এইটা তো একটা ম্যান্ডেটরি একটা প্রসেস। আর ম্যানেজমেন্ট যে অ্যাকাউন্টিং স্যার, এটা তো আসলে ম্যান্ডেটরি না। এটা যখন প্রয়োজন হয় বা ম্যানেজমেন্টের যদি তারা ফিল করে, তখন তাদের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা তারা করে। আর ফাইন্যান্সিয়াল যে অ্যাকাউন্টিংটা, সেটা হচ্ছে স্যার বিভিন্ন অথরিটিস ইনভলভ থাকে এখানে, ইনভেস্টরস, ট্যাক্স অথরিটিস। বাট ম্যানেজমেন্ট যে অ্যাকাউন্টিংটা, এটা একদম ইন্টারনাল যে ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ আছে বা ম্যানেজমেন্ট বোর্ড আছে, হয়তো তাদের প্রিপারেশনের একটা প্রসেস। আমি যতটুকু মানে স্যার বুঝে বলছি। ঠিক আছে,
ঠিক আছে, তো আমি এখানে যদি বলি যে অ্যাকাউন্টিংকে দুইটা ভাগ বলি, একটাকে বলো যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এফএ, আর একটাকে বলা হয় এমএ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, দুটো যদি বলি। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একটু আগে যে আলাপটা করলাম, জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবার জন্য এর ব্যাকে ব্যাকে যদি আসি, এর আগে কি থাকে এখানে আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তারপরে কি থাকে, মানে আরো আগে ট্রায়াল ব্যালেন্স, তারপরে কি থাকে লেজার, তারপরে কি থাকে জার্নাল। তো জার্নাল। এই এই যে আপনার একটা ঘটনা ট্রানজেকশন হওয়ার পরে জার্নালাইজ করে সেখান থেকে লেজারে যাওয়া, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তারপরে সেখান থেকে এই জেনারেল পারপাস পাঁচটা স্টেটমেন্ট করে, এই টোটাল প্রসেসটাকেই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বলে। এই যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা কি? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে আগের থেকেই জাস্ট করে, বাজেট করে, বাজেট, ঠিক আছে, প্রি কস্টিং করে, মানে প্রোডাক্ট আসার আগে বা প্রোডাক্ট মার্কেটে দেওয়ার আগে কস্টিং করে দেখে যে কত টাকা হচ্ছে কস্ট পড়ছে, কত টাকা প্রফিট করবে, কত টাকা মার্জিন রাখবে। এই টার্গেট কস্টিং, বাজেটিং, ম্যানেজ, তারপর হচ্ছে আপনার হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আপনার সিএম কন্ট্রিবিউশন মার্জিন চেক করে। তারপরে হচ্ছে আপনার যেটাকে বলে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং করে। এই সমস্ত কিছু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, এইটা কোনো স্পেসিফিক ফরম্যাট বা এক্সটার্নাল রিকোয়ারমেন্ট না, এটা মোস্টলি এবং মোটামুটি সবই ইন্টারনাল রিকোয়ারমেন্ট। আর এইটা হচ্ছে যেটা একটু আগে আপা বললেন, এই জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার ব্যক্তিগতভাবে যদি পছন্দ নাও হয় তাও আপনাকে করতে হবে, কারণ আপনি যদি এই অর্গানাইজেশনটাকে এমন রিকোয়ারমেন্ট থাকে যাদের এই জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে অডিটেড করতে হয়। এবার আমাকে বলেন তো যে কাদের এই জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো অডিট করাতে হয় আর কাদের করাতে হয় না, বিজনেসের কতগুলো ফর্ম আছে, কাদের করাতে হয় কাদের করাতে হয় না। আমি কি বুঝাইতে পারছি? পয়েন্টটা খুব ক্লিয়ার না? যে আমি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বললাম, এবার বুঝতে পারলেন যে আপনার হচ্ছে যে আপনার এই যে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে করতে হয়, তা করতে গেলে এটা কাদের জন্য ম্যান্ডেটরি, কাদের জন্য ম্যান্ডেটরি না? সাধারণত লিস্টেড কোম্পানি যারা থাকে তাদের ক্ষেত্রে তো এটা অ্যাজ পার আপনার কোম্পানি অ্যাক্ট 1994 এটা বাধ্যতামূলকই, এটা করাতে হয়। আর যারা লাইসেন্স, যারা মানে ট্রেড লাইসেন্স দিয়ে যারা ব্যবসা করে, ছোটখাটো ব্যবসা, তাদের ক্ষেত্রে ওদের ম্যান্ডেটরি না আর কি। আচ্ছা, ওকে, হ্যাঁ। সো এই বিষয়টা কি আর কেউ কিছু বলবেন বা কারো কোনো কোশ্চেন আছে? উনি যে কথাটা ক্লিয়ারলি বোঝা গেল, নাকি আরেকটু মানে মানে আপনারা কোনো কিছু অ্যাড ব্যাক করবেন? আমি যে এই কথাগুলো বলতেছি আপনারা মনে করছেন যে এত ফান্ডামেন্টাল কথা কেন বলছি, এটা যে কত ইম্পর্টেন্ট, কারণ এই প্রত্যেকটা লাইনের ভিতরে আপনাদেরকে ভুল আছে, আপনারা অ্যান্সার করছেন, আমি সরাসরি ভুল বলছি না। যেমন এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেরকম ভাগ করে দেখালাম, আপনি হাজারটা ভিডিও দেখেন, অনেকগুলো বই পাবেন, অনেক বই পড়লেন, এত ক্লিয়ারলি বুঝতে পারবেন না। যেমনি আমি বললাম যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইজ অ্যাকাউন্টিং যেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন থেকে শুরু করে জার্নালাইজ, লেজার, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে শুরু করে এফএস, যেটাকে আমরা বলছি জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, পাঁচটা স্টেটমেন্টে সুন্দর করে করতে হয়, এইটাকেই বলা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। এবং টু সাম এক্সটেন্ট একটা কথা বললাম, এটা কোনো কোনো পারপাস হচ্ছে ম্যান্ডেটরি, কারো কারোর জন্য অপশনাল থাকতে পারে। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পার্টটা মোস্টলি পুরোটাই অপশনাল, ম্যানেজমেন্ট চাইলে নিজেদের ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং, ডিসিশন মেকিং, এই সব পারপাস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করে। সো এই কথাটা তো মনে হয় আমি বুঝাতে পারলাম। তো এখন আমি কোশ্চেন করছি, এইটা বোঝার পরে থার্ড কোশ্চেন করছি যে এই অ্যাকাউন্টিং যে করলাম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা কাদের জন্য এরকম একটা জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে সেইটা অডিট করা ম্যান্ডেটরি, আর কাদের জন্য না করলে চলে অপশনাল। ম্যানেজমেন্ট তার স্টুয়ার্ডশিপ অর্থাৎ নিজের ব্যবসার অবস্থা বোঝার জন্য নিজে করবে, কোনো এক্সটার্নাল বডি বা কারোর কোনো রিকোয়ারমেন্ট নাই। আর আর স্টুয়ার্ডশিপ মানে নিজের অবস্থান নিজে বুঝে যখন করে তখন স্টুয়ার্ডশিপ বলে। আর যখন হচ্ছে আপনি এক্সটার্নাল বডির দ্বারা রিকোয়ার্ড অথবা ম্যান্ডেটরি, তখন আপনি এটাকে আসলে লিগ্যাল ফ্রেমওয়ার্কে ম্যান্ডেটরি হয়। আমার কথাগুলো কি বোঝা গেছে ভাই? জি 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 স্যার। জি। ওকে, তাহলে এখন বলেন তো কোন কোন বিজনেসের জন্য এটা ম্যান্ডেটরি? বিজনেস কত ধরনের হতে পারে? একটা হইতে পারে না? আমি জাস্ট বলতেছি যে একটা জাস্ট আপনারা সোল যদি, প্রোপ্রাইটরশিপ হতে পারে, হ্যাঁ, তারপরে আপনার তারপরে হতে পারে জয়েন্ট স্টক হতে পারে, না না তারপরে পাবলিক এভাবে না, আপনি লিমিটেড। যখন বলবেন প্রপার নামে বলতে হবে, ট্রেডারশিপ, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এই
সোল ট্রেডারশিপ, হ্যাঁ ট্রেডারশিপ পুরোটা লিখিনি। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনার পার্টনারশিপ, এভাবে বলেন, হ্যাঁ পার্টনারশিপ। পার্টনারশিপের মূলত দুইটা ভাগ আছে, একটা হচ্ছে রেজিস্টার্ড পার্টনারশিপ আর একটা হচ্ছে আনরেজিস্টার্ড পার্টনারশিপ। আমাদের যে কোম্পানি তৈরি করে যে অথরিটি, সেটার নাম হচ্ছে RJSC&F। এফটা অনেকে বলেন, অনেকে বলে RJC, কিন্তু পুরোটার নাম হচ্ছে রেজিস্টার্ড অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। এই ফার্মস মানেই হচ্ছে এই ধরনের পার্টনারশিপ ফার্মস, ঠিক আছে। সো এই পার্টনারশিপ ফার্ম রেজিস্টার্ড থাকতে পারে অথবা আনরেজিস্টার্ড থাকতে পারে। এই পার্টনারশিপ ডিডটা করতে হয় 1932 সালের পার্টনারশিপ আইন অনুযায়ী পার্টনারশিপ করতে হয়। বাট এটা যদি আপনি একটা সিম্পল স্ট্যাম্পে আপনি যদি 5 জন 10 জন পার্টনার মিলে এটা করেন, এটা যদি আনরেজিস্টার্ড থাকেন তাহলে এটা অবৈধ হবে না, কিন্তু আইনের চোখে কম্পারেটিভলি উইক। বাট ওয়েন ইট ইজ রেজিস্টার্ড আন্ডার দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, তখন এটা সমস্ত লিগ্যাল প্রোটেকশন পাবে। তাহলে ব্যবসার একটা বললাম সোল ট্রেডারশিপ, আর একটা বললাম পার্টনারশিপ, থার্ড কি বলতে পারবেন? এটা ক্লিয়ার? এই যে পার্টনারশিপ সম্পর্কে যেটা বললাম ক্লিয়ারলি বোঝা গেছে? জি। ওকে। জি স্যার, থার্ড, এটা বোঝা গেছে। থার্ড কি বলবো বলেন, থার্ড? লিমিটেড কোম্পানি, স্যার। আচ্ছা, থার্ডটাকে আমরা আগে লিমিটেড বুঝাতাম, আমরা এখন একটু আরো ভাগ করি। একটাকে বলে ওপিসি। ওপিসি মানে, ওপিসি মানে ওয়ান পার্সন কোম্পানি। এটা হচ্ছে ওয়ান পার্সন। ওপিসি মানে ওয়ান, মানে একজন পার্সন কোম্পানি। আচ্ছা, এই 1% কোম্পানিটা আসছে কোম্পানি অ্যাক্টের 2000, কোম্পানি অ্যাক্ট যেটা কোম্পানি অ্যাক্ট, এটা 2020 সালের একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই ওপিসি ঢুকেছে। এর আগে আসলে মূলত দুই ধরনের মানে কোম্পানির লিমিটেড ফর্মে দুইটা ছিল, একটা পিভিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিএলসি। পিএলসির ভিতরে আবার মোটা দাগে দুইটা ভাগ আছে, একটাকে বলে লিস্টেড পিএলসি আর একটা হচ্ছে আনলিস্টেড পিএলসি। আচ্ছা, লিস্টেড বলতে কি বোঝা যায় বলেন তো? এটা স্যার রেজিস্টার্ড। না, রেজিস্টার্ড তো এই মানে এই সবগুলোই রেজিস্টার্ড। ওপিসিও আর জেসি রেজিস্টার্ড, প্রাইভেট লিমিটেড কোম্পানিও ইফ ইট ইজ এ কোম্পানি রেজিস্টার্ড আন্ডার দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম, পিএলসিও রেজিস্টার্ড। কিন্তু এই পিএলসির ভিতরে একটা বললাম লিস্টেড আর একটা বললাম আনলিস্টেড। ইউএল মানে আনলিস্টেড, বলেন এটা মানে কি? স্যার এটা কি শেয়ার? হ্যাঁ, লিস্টেড মানে হচ্ছে এটা লিস্টেড উইথ স্টক এক্সচেঞ্জ। কোনটা? ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, দুই জায়গায় অথবা যে কোনো এক জায়গায়। এই যে লিস্টেড মানে হচ্ছে স্টক এক্সচেঞ্জ লিস্টেড, তার মানে পিএলসি দুটো হইতে পারে, একটা লিস্টেড আর একটা আনলিস্টেড। এখন বলেন কতগুলো বিজনেসের ফর্ম, লিগ্যাল ফর্ম কতগুলো হতে পারে, এটা ক্লিয়ার বোঝা গেছে? জি কোনো স্যার। জি, কোশ্চেন? জি স্যার। কেউ একজন রিপিট করেন তো কাইন্ডলি, কি কি বললাম আমরা, একটু রিপিট, টোটালটা রিপিট করবেন, আমি যেভাবে বলছি ওভাবে রিপিট করবেন যে কতগুলো ফর্ম। স্যার, বিজনেসের ফর্মগুলো হতে পারে, ফার্স্ট অফ অল হচ্ছে পার্টনারশিপ, না, প্রথম দেন হচ্ছে হচ্ছে সোল ট্রেডারশিপ, যেটা কি হচ্ছে, সোল হ্যাঁ। ট্রেডার্স, তারপর হুম, হচ্ছে পার্টনারশিপ, যেটা হচ্ছে 1932 অ্যাক্ট অনুযায়ী হয়েছে। হুম। তারপর হলো স্যার ওপিসি, 1% পার্টনারশিপ কোম্পানি, পার্টনারশিপ যেটা পার্টনারশিপ দুই রকম আছে, পার্টনারশিপ দুই রকম। পার্টনারশিপ দুই ধরনের হতে পার্টনারশিপ, পারে, একটা হচ্ছে রেজিস্টার্ড আর একটা হচ্ছে আরেকটা আনরেজিস্টার্ড। হচ্ছে আনরেজিস্টার্ড, আনরেজিস্টার্ড। জি। তারপর বলেন। থার্ড হচ্ছে ওপিসি, 1% কোম্পানি, যেটা 2020 অ্যাক্টের মাধ্যমে এসেছে। নেক্সট কোম্পানি হচ্ছে অ্যাক্টের, স্যার কোম্পানি অ্যাক্ট উনিশশো কোম্পানি, চুরানব্বই সালের, কোম্পানি অ্যাক্ট 1994 সালের 2020 সালের অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ওপিসি ঢুকছে, জি। হুম, জি স্যার। হুম। তারপর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারপর হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আর পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে আবার দুইটা ডিভাইডেশন আছে, সেটা হচ্ছে একটা লিস্টেড আর আরেকটা হলো আনলিস্টেড।
লিস্টেড বলতে স্যার যে কোন স্টক এক্সচেঞ্জের সাথে ডিরেক্টলি রিলেটেড সেটা হচ্ছে লিস্টেড কোম্পানিগুলো। ফাইন। আচ্ছা, এছাড়া কি আর কিছু হতে পারে না? স্যার বিভিন্ন চ্যারিটেবল যে ট্রাস্ট গুলো থাকে হুম ওকে হুম। এগুলোর আন্ডারে আসবে। হ্যাঁ, যেমন হচ্ছে এনজিও তো কমন বলে, এটাকে বাইরে বলে এনপিও, নন প্রফিট অর্গানাইজেশন, আর বাংলাদেশে বলে এনজিও। এনজিও হতে পারে, তারপরে ট্রাস্ট দেখবেন, বিভিন্ন ট্রাস্ট, হ্যাঁ। ফাউন্ডেশন, হ্যাঁ, ফাউন্ডেশন, তারপর হতে পারে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, এগুলো সব কিন্তু হতে পারে। তাহলে এনজিও, এটা হচ্ছে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো রেজিস্ট্রেশনের মাধ্যমে। এখানে মজার ব্যাপার, একটা এনজিও কিন্তু সোল ট্রেডারশিপ এনজিও হতে পারে যদি পারমিশন নেয়, পার্টনারশিপ এনজিও হতে পারে, আবার ওপিসিরও এনজিও, প্রাইভেট লিমিটেড কোম্পানি এনজিও, পিএলসি এনজিও। তার মানে এই লিগ্যাল ফর্মের ভিতরে যদি তারা এই ফর্মে তৈরি করে যদি তারা কোনো একটা ফর্মে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর পারমিশন নিয়ে বা তাদের কমার্শিয়াল অপারেশনের সাথে সাথে নন কমার্শিয়াল নন প্রফিট কিছু কাজ করে, সেটাও কিন্তু সম্ভব। ট্রাস্ট হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে সোসাইটি অ্যাক্টের আন্ডারে সম্ভব, কোম্পানি আইনে সম্ভব, ফাউন্ডেশনও সম্ভব, আর অ্যাসোসিয়েশন লাইক হচ্ছে কোনটা অ্যাসোসিয়েশন, যেমন আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক ডিসিসিআই, ঢাকা চেম্বার, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ডিসিসিআই। এইটা একটা অ্যাসোসিয়েশন অফ দ্য আপনার হচ্ছে ট্রেড বডিজ, মানে ট্রেড বডি যেটা হচ্ছে বিজনেস প্রতিষ্ঠানের বডি। হ্যাঁ, এই এই এরকম। কোঅপারেটিভ সোসাইটি কি সম্ভব কিনা? কোঅপারেটিভ সোসাইটি, সমবায় সমিতি যেটা বলি আমরা। হ্যাঁ, কোঅপারেটিভ সোসাইটি আছে, হ্যাঁ, কোঅপারেটিভ সোসাইটি আছে, এটাও সম্ভব। কোঅপারেটিভের আন্ডারেও করা যায়, বাট সেটা আবার কোঅপারেটিভের আন্ডারে লাইসেন্স নিতে হয়। সো এই হচ্ছে মোটামুটি, আমরা যেহেতু বলছি যে খুব ফান্ডামেন্টাল ধরে ধরে শিখবো, সমস্ত জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করলাম। এখন আপনি এসে বলেন যে এই সমস্তগুলোর জন্য কি জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে অডিট করা ম্যান্ডেটরি কিনা, যেগুলো লিখলাম? না স্যার। হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে নয়। স্যার 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 ওই যে আসসালামু আলাইকুম স্যার। প্রস্তুত, হ্যাঁ, জি। অডিটর যেমন স্যার অডিট ম্যান্ডেটরি, আরজিসি তে জমা দিতে হয়, অডিট ম্যান্ডেটরি স্যার। না, কাদের, এখানে তো অনেকগুলা বললাম, এখানে তো আপনি আমি তো, স্যার ওই যে পিএলসি স্যার, স্যার না ওপিসি। আমি কোশ্চেন করছি যে সোল ট্রেডারশিপ, তারপরে পার্টনারশিপ, তারপরে বলছি হচ্ছে ওপিসি, তারপর বলছি পিভিটি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তারপর বলছি পিএলসি। তা আমি বলছি এটা কোনটা, সবগুলো কি ম্যান্ডেটরি কিনা, এটা জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সবার জন্য করা ম্যান্ডেটরি কিনা, এবং তা অডিটেড করাতে হয় কিনা। এক নম্বরটা কি লিখলেন স্যার এটা সবার একটু? জন্য, সোল ট্রেডার না, স্যার সবার জন্য পার্টনারশিপে কি ম্যান্ডেটরি স্যার। সোল সোল ট্রেডারশিপের নামে হচ্ছে মালিকানা, একক মালিকানা। এটার জন্য পিএলসির না ক্ষেত্রে, এটা স্যার, স্যার পিএলসির ক্ষেত্রে ট্রানজেকশনের আপনার উপর নির্ভর করে স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি একদম এটা ক্লিয়ার করি, আপনারা সবাই ক্লিয়ার না, মানে ভাষা ভাষা ভাবে বলছেন, বাট টোটাল মানে একদম সলিড নলেজ নেই। বাট আজকের পরে যদি এই নলেজটা ভুল করেন আমি খুব কষ্ট পাবো, কারণ অনেক ডিপে ঢুকে আপনাদেরকে মানে একদম পাওয়ারফুল করে দিচ্ছে, এটা আপনি আর জীবনে ভুলবেন না। আপনার মোটামুটি অনেক নলেজেবল পার্সনের থেকে সলিড নলেজ থাকবে। হ্যাঁ, এই কারণে আপনাদেরকে আসলে ইয়ে করা যাবে না, এটাকে আপনার ভোলা যাবে না। প্রথম হচ্ছে এইগুলোর ভিতরে দুইটা ক্যাটাগরি আছে, একটা বলে পাই, পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, ঠিক আছে? এখন পিএলসি, এই যে পিএলসি কোম্পানিগুলো, তার যদি লিস্টেড হয়, লিস্টেড পিএলসি যদি হয়, লিস্টেড মানে ঢাকা স্টক চট্টগ্রাম স্টক, তা সে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, এবং তার মাস্ট বি অডিটেড করতে হবে, এবং জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে, এবং তারটা আবার ওয়েবসাইটে, তার কোম্পানির ওয়েবসাইট এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট, চিটাগাং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট, এইখানে পাবলিক ডোমেইনে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে। তাহলে কি বললাম বলেন তো, পিএলসি যদি লিস্টেড হয়, লিস্টেড উইথ ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড চিটাগাং স্টক এক্সচেঞ্জ, অথবা ঢাকা অর চিটাগাং, মানে দুইটাতেও লিস্টেড হইতে পারে, ইন্ডিভিজুয়ালি যে কোনো একটাই হতে পারে। হুম,
এইভাবে যদি পিএলসি লিস্টেড হয় তাহলে তাহলে ডেফিনেটলি সে পায় পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, এবং তার জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে, অডিটর দিয়ে অডিট করাইতে হবে, এবং শুধু অডিট করালেই চলবে না, তার ওয়েবসাইটে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে, এবং আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এইখানে যদি সে লিস্টেড হয় যে কোনো একটার বা দুটারই আপনার ওয়েবসাইটে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার কিনা? বুঝছেন কিনা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, তাহলে আমি এরপরে পিএলসির আরেকটা থাকে, সেটা হচ্ছে এছাড়া কার কারা ম্যান্ডেটরি, যে কোনো ব্যাংকিং কোম্পানি, যে কোনো ব্যাংক তারা পাবলিক ইন্টারেস্টটি তা করতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি, ঠিক আছে, করতে হবে। গভর্নমেন্ট অটোনমাস বডি লাইক হচ্ছে যেমন ঢাকা ওয়াসা, তারপরে হচ্ছে আর এই ধরনের যেগুলো বডি আছে এগুলো করাইতে হবে। তো এগুলো সবই করাইতে হয়। আর এই যে প্রাইভেট নেচারের যে কোম্পানি, পিভিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওপিসি, তারপর হচ্ছে এই পার্টনারশিপ, তো এখানে ওপিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি এগুলোরও অডিট করাতে হবে, ঠিক আছে। তার মানে এগুলো অডিট করাতে হবে কিন্তু পাবলিকলি ইনফরমেশন দেওয়ার দরকার নেই, এটা প্রাইভেট লেভেলে থাকবে, মানে নামই হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটা প্রাইভেটলি থাকবে। তার মানে আমি যদি বলি আমাদের এখানে একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিস ক্যারিয়ার লিমিটেড, বিস ক্যারিয়ার লিমিটেড, হ্যাঁ, আর একটাকে নাম হচ্ছে বিস সলিউশন পিএলসি। তাহলে এখন আপনি বলেন তো এই দুইটার কি, প্রথম কথা হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে কিনা, প্রথম কোশ্চেন। হবে স্যার। আচ্ছা, এদের দুজনেরই কি আপনার হচ্ছে এই পাবলিক ডোমেইন ইনফরমেশন দিতে হবে কি হবে না, মানে বিস সলিউশন পিএলসি এবং বিস ক্যারিয়ার লিমিটেড এই দুজনেরই কি আপনার প্রাইভেটলি রাখলে চলবে নাকি ওয়েবসাইটে দিতে হবে? স্যার ওয়েবসাইটে দিতে পিএফসি হবে। ওয়েবসাইটে দিতে হবে স্যার, পিএফসিটা লিমিট। না, ওয়েবসাইটে দিতে হবে। না, একটু ভুল করলেন, একটু আগে বললাম ভুলে গেছেন। পিএলসি দুইটা পার্ট, বিস সলিউশন পিএলসি এখনো হচ্ছে পিএলসি কিন্তু নট লিস্টেড, সো এই কারণে এটা পাবলিকলি দিতে হবে না, যদি পাবলিক লিস্টেড হয় দিতে তাহলে হবে দিতে না। হবে। ওকে, বোঝা গেছে? জি জি। আচ্ছা, জি স্যার। তারপরে ওপিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি এগুলো করতে হবে। এখন আপনি আসেন যে আপনার সোল ট্রেডারশিপ এবং পার্টনারশিপ, ঠিক আছে, এইটা আসলে অডিটেড লাগবে কিনা এটা একটা কোশ্চেন, সেটার একটা কোশ্চেন, সেটা একটা থ্রেশহোল্ড আছে, আমি এটা বুঝাই দিচ্ছি আপনাদেরকে, একটু ক্লিয়ার করে দাঁড়ান। এটা একটা ইন্টারেস্টিং থ্রেশহোল্ড আছে। যদি কোনো সোল ট্রেডারশিপ বা পার্টনারশিপ তারা হচ্ছে ব্যবসা করে, তাদের কতগুলো কন্ডিশন আছে। তারা হচ্ছে আপনার এই সোল ট্রেডারশিপ পার্টনারশিপের যদি টার্নওভার, টার্নওভার মানে কি সেলস, সেলস বা টার্নওভার যাই বলেন না কিনা, টার্ন ওভার যদি 50 কোটি টাকা, 50 কোটি টাকা প্লাস হয় তাহলে সেও পাই হয়ে যাবে। সেক্ষেত্রে ওকে, আচ্ছা, এরপরে আসেন, যদি তারা এই 50 কোটি হয় নাই কিন্তু তার অ্যাসেট আছে, অ্যাসেট আছে 30 কোটি টাকা, ঠিক আছে, লাইবিলিটি আছে হচ্ছে 10 কোটি টাকা, আর হচ্ছে এমপ্লয়ি সংখ্যা 50 জন প্লাস, এই তিনটা কন্ডিশন, অ্যাসেট 30 কোটি প্লাস, লাইবিলিটি 10 কোটি প্লাস, অথবা এমপ্লয়ি সংখ্যা 50 জন প্লাস, এই তিনটার যে কোনো দুইটা ক্রাইটেরিয়া, দুইটা কন্ডিশন যদি মিট করে তাহলেও তারা পাই হবে। আর পাই করতে হলে ডেফিনেটলি তারা হচ্ছে অডিট করাইতে হবে 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 পার্টনারশিপ। এর বাইরে যদি আপনার মনে করেন যে সোল ট্রেডারশিপ 10 লাখ টাকা সেলস, পার্টনারশিপ 20 লাখ টাকা সেলস, এটা কিন্তু এখন পর্যন্ত জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা বা অডিট করা ম্যান্ডেটরি না। ক্লিয়ারলি বোঝা গেছে ভাই? জিনিসটা আমি অনেক চমৎকার করে ভেঙে ভেঙে সব বুঝাই দিছি। লাস্ট কথাগুলো কে বলতে পারবেন এই যে সোল ট্রেডারশিপ এবং পার্টনারশিপের ক্ষেত্রে? স্যার এইখানে টার্নওভার 50 ক্রোর থাকতে হবে। হলে, থাকতে হবে না, হলে সে পাই হবে, আর পাই হলে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করাইতে হবে, জি। ঠিক আছে? আর যদি 50 না হয়, ব্যবসা ছোট শুরু করছে নতুন, কিন্তু তার অ্যাসেট হচ্ছে অ্যাসেট 50 কোটি, 30 ক্রোর। ব্যাংক লোন নিছে 15 কোটি টাকা, আর হুম, এমপ্লয়ি আছে ধরেন 30 জন, তাহলে এই তিনটার ভিতরে 50 জনের ফিল হয় নাই, এটা 30 জন 50-এর কম, কিন্তু 15 কোটি টাকার অ্যাসেট এবং 50 কোটি, 15 কোটি টাকার লাইবিলিটি এবং 50 কোটি টাকার অ্যাসেট, তাহলে দুইটা সে কন্ডিশন মিক্স করছে, অতএব সেও আবার পাই হবে। আর পাই হলে, পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হলে তাকে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা করি সেই স্টেটমেন্টগুলো
তৈরি করতে হবে এবং অডিটেড করে রিকোয়ার্ড অথরিটি লাইক হচ্ছে আরজেসি, এনবিআর, তারপর হচ্ছে যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এখন চায় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে দিতে হবে, এগুলো অডিট করাইতে হবে। আর যদি সোল ট্রেডারশিপ বা পার্টনারশিপ ছোট নেচারের হয় তাহলে অপশনাল, তারা হচ্ছে এইরকম ভাবে করলেও পারে না করলেও পারে। এবার কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, আমি বললাম না যে থিওরিটিক্যালি কত ছোট মনে হয়, বাট এর ভিতরে কতগুলো জিনিস আছে। এখন এই জিনিসটা তো ভোলা যাবে না, আমি নেক্সট ক্লাসে আপনাদের জিজ্ঞেস করবো। যদি আপনারা ভুলেন তাহলে আসলে আমি বুঝবো যে আপনারা এটা এই ভিডিওটা আবার দেখবেন, এই ইয়ে নিয়ে চিন্তা করবেন। এটা না চিন্তা করলে কিন্তু জিনিস সহজ কিন্তু মনে রাখা কঠিন হয়ে যাবে। এখন আপনি আসেন, তাহলে আমি পারপাস টারপাস সব করে ফেলছি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করছি। আচ্ছা, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করা কি ম্যান্ডেটরি না অপশনাল? অপশনাল স্যার। অপশনাল। ম্যানেজমেন্ট তার ডিসিশন মেকিং পারপাস যদি করে ভালো, না করলেও অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এবার আসেন, এর পরের টপিকসটা ছিল অ্যাকাউন্টিং সাইকেল। এই অ্যাকাউন্টিং সাইকেলটা কি? স্যার জার্নাল, লেজার, ট্রায়াল এই ব্যালেন্স, ক্ষেত্রে একটা প্রশ্ন অ্যাডজাস্টেড ছিল, ট্রায়াল ব্যালেন্স, ছোটখাটো প্রশ্ন ছিল আমার। উনি একটু শেষ করুক, যিনি বলছিলেন বলেন আচ্ছা প্লিজ। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আহ, এইভাবে আর কি ফাইনাল স্টেটমেন্ট করা পর্যন্ত হ্যাঁ, যাবতীয় যা আছে এটাই আর কি। হ্যাঁ, আমরা ফাইন্যান্স স্টেটমেন্ট না বলে আমরা বলি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, মানে এফএস, ফাইন্যান্সিয়াল জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সেটা হচ্ছে প্রথম শুরু হয় ট্রানজেকশন আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন, এটা হচ্ছে প্রথম। দেন ফার্স্ট স্টেপ জার্নাল। হ্যাঁ, জার্নালের পরে লেজার, লেজারের পরে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সের পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ভয় নেই, এটা কিন্তু আমি আবার করাবো, প্র্যাকটিক্যালি করাবো, আমি থিওরিটিক্যালি বলতেছি। জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, সেইখান থেকে আমরাকে পি এফএস বলছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই এফএস বলতেই হচ্ছে জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখানে কি থাকবে? চারটা পার্ট, পাঁচটা পার্ট থাকবে: ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, নোটস। সো এই যে টোটাল সাইকেলটা, এই সাইকেলটাকে বলা হয় এই হচ্ছে অ্যাকাউন্টিং সাইকেল। তাহলে অ্যাকাউন্টিং সাইকেল সম্পর্কে আর কোনো কারো কোশ্চেন আছে? না থাকলে যে ভাই কোশ্চেন করছিলেন বলতে চাচ্ছিলেন উনি বলেন। আমি বলতেছি হলো যে এই ইয়াটা যেটা আপনার হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, যেটা পার্ট, যেটা বাজেটিং যেটা থাকে, সেটা তো একটা কোম্পানি বা সোল ট্রেডার হলো থাকতে হয়, বা আপনার ওয়ান পার্সন হলে থাকতে হয়। সেই ক্ষেত্রে আপনার এই বাজেটিংটা আসবে কিনা, মানে যেটাকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পার্টটা আসবে কিনা? সেটা থাকতে হয় না, এটা কোনো আইন বলে নাই। আপনি আচ্ছা আচ্ছা নিজের আচ্ছা, ঠিক ব্যবসার আছে। স্টুয়ার্ডশিপ নিজের, ধরেন আমি হয় না যে এটা একটা কন্ট্রোল। আমি একটা প্রায় একটা গল্প করি, ধরেন আপনার নর্মালি হচ্ছে যে আপনার যখন ফিটনেস টেস্টে যান বছরের, গাড়ি দেখেন মজার ব্যাপার, গাড়ি যখন, একটা খুব মজার উদাহরণ, আপনার ভালো লাগবে উদাহরণটা। আমরা যখন বছরে একবার, প্রতি যাদের গাড়ি আছে, অফিসে গাড়ি আছে, দেখবেন যে প্রতি বছর একবার করে ফিটনেস চেক করার জন্য আপনার বিআরটিএ যেটা হচ্ছে ওখানে যেতে হয়। তাদের একটা ফিটনেসের ফি দিতে হয়, ইন্স্যুরেন্সের রিনিউয়াল করতে হয়, ট্যাক্স টোকেন নিতে হয়, সবকিছু করতে হয়। এখন এই একটা সময় হচ্ছে আপনার ম্যান্ডেটরি যাইতেই হয়, এবং আপনার এই কাগজগুলো আছে কিনা এটা কিন্তু আপনার ট্রাফিক পুলিশ চেক করে। তো এইটা হচ্ছে আপনার বাইরের একটা অথরিটি দেখে, এবং এটা লিগ্যাল রিকোয়ারমেন্ট। এখন ধরেন লিগ্যাল রিকোয়ারমেন্ট নাই যে প্রতিদিন আপনার গাড়ির ব্রেক শু ঠিকমতো কাজ করে কিনা এটা কেউ দেখবে। এখন কোশ্চেন হচ্ছে যে আপনার গাড়ির ব্রেক শু নষ্ট হয়ে গেছে, অথবা আপনার ক্ষয়ে গেছে, ভালোভাবে ব্রেক ধরে না, অথবা আপনার চাকা একটা লিক আছে, অথবা আপনার হচ্ছে আপনার ইঞ্জিনের কোনো একটা প্রবলেম হয়েছে। এইটা তো আর দেখে আপনার এই যারা হচ্ছে যে আপনার ট্রাফিক পুলিশ, ওরা ধরে কিন্তু কাগজপত্র চেক করে, প্রতিদিন গাড়ির ফিটনেস চেক করে না, ফিটনেস বছরে একবার চেক করে। এখন যদি কেউ এইটা ঠিক মতো না করে তাহলে তো তার বিপদ। তো এটা আইন বলে প্রতিদিন কেউ আপনার ফিটনেস চেক করবে না, ফিটনেস ইয়ারলি একবার করবে, কিন্তু প্রতিদিনই আপনার নিজের কন্ট্রোল মেকানিজম সেট করতে হবে। তো বাজেটারি কন্ট্রোল, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ বেসিকলি দ্য কন্ট্রোল মেকানিজম ইউ সেট ফর ইউর ওন স্টুয়ার্ডশিপ। বিজনেসের দিক কোন দিকে যাচ্ছে, ঠিক মতো যাচ্ছে কিনা, কন্ট্রোল, কস্ট কন্ট্রোল, আপনার অর্গানাইজেশনের ভিতর ডিসিপ্লিন আনা, কস্ট কনসাসনেস বাড়ানো, আপনার প্রফিটেবিলিটি বাড়ানো, এবং ট্রাস্ট তৈরি করা, এবং হচ্ছে অর্গানাইজেশনের ভিতর গুড গভর্নেন্সকে এনশিওর করার জন্য এগুলো করা হয়।
লিগেলি কিন্তু এই জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার নিয়ম এবং সেটাকে অডিট করার নিয়ম, সেটা কার কার করতে হবে না, এটা আমি বললাম। বলেন, মোটামুটি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমি কিন্তু আজকের যে সিলেবাস ছিল, আপনারা যে সিলেবাসটা পেয়েছেন তার প্রথম ক্লাস শেষ। এখন বেসিক টার্মিনোলজিতে আসলে প্রচুর আপনারা জানেন। এখন আমি একটু আপনাদেরকে এক্সট্রা পড়াই। বেসিক টার্মিনোলজি আমরা জানি অ্যাসেট, লাইবিলিটি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, যেটাকে হচ্ছে, তারপর হচ্ছে আইএফআরএস, আইএএস, এগুলো আমরা অলরেডি আলাপ করবো। এই জন্য আলাদাভাবে জেনারেল পারপাস আলাদাভাবে এখানে এই সিলেবাসের কন্টেন্ট অনুযায়ী আলাদাভাবে আমি এখানে বলছি না। এই টার্মিনোলজিগুলো যখন যেটা আসবে, যে টার্মিনোলজি আপনারা বুঝবেন না, এই অলরেডি অনেকগুলো বলেছি। যেমন জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা একটা টার্মিনোলজি। পার্টনারশিপ, প্রোপাইটারশিপ, তারপরে হচ্ছে লিমিটেড কোম্পানি, লিমিটেডের ভিতরে ওপিসি, পিভিটি, পিএলসির ভিতরে লিস্টেড, আনলিস্টেড, এই সমস্ত টার্মিনোলজি, বিজনেস জার্গন, এগুলো আমরা জানছি, আরো জানবো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। তো এটা হচ্ছে আমাদের সিলেবাস কন্টেন্ট শেষ হয়েছে, বাট আমরা এখানে একটা এখন ফান্ডামেন্টাল আগামী ক্লাসের কিছুটা আগায় রাখতে চাই, তাহলে আমাদের সুবিধা হবে। এই যে আমি একটু আগে বললাম যে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অ্যান্ড দেন এখান থেকে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, নোটস, এইটা হয় কিন্তু মূলত ফান্ডামেন্টাল যে ডাবল এন্ট্রি সিস্টেম, এটা নাম শুনেছেন কেউ? ডাবল এন্ট্রি সিস্টেম, জি স্যার। জি এটার স্যার। মানে কি ভাই, ডাবল এন্ট্রি সিস্টেম? স্যার ডেবিট এবং ক্রেডিট ঠিক হবে স্যার, মানে সমান হবে স্যার, দুই জায়গায় এন্ট্রি হবে স্যার। হ্যাঁ, প্রথম হচ্ছে যে অ্যাকাউন্টিং এর দুইটা পক্ষ বা দুইটা পার্ট থাকবে, একটা স্যার ডেটর, থাকবে ডেবিট ক্রেডিট। এবং ক্রেডিট। ডেট ক্রেডিট যদি মানে আপনি অথেন্টিক ঠিক মতো করেন, তাহলে এভরি ডেবিট শুড বি ইকুয়াল টু দ্য ক্রেডিট। যদি ভুল হয় বা আপনি যদি অ্যাকাউন্টিং জার্নাল ভুল করেন, তাহলে ভুল হতে পারে। নর্মালি যে কোনো একটা ট্রানজেকশন যদি রিয়েলি ঘটে, তা ডেফিনেটলি এই ডেবিট ক্রেডিট মিলে যাবে। সো এটার হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। এই ওনার সিকিউরিটিকে আবার একটু এভাবে ভাগ করা যায়, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি, আর ওনার সিকিউরিটির ভিতরে যেটা থাকে কমন শেয়ার, মানে কমন শেয়ার বা স্টক শেয়ার, আর রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস কিভাবে আসে? সারা বছর যত সেল করেন সেটা হচ্ছে পজিটিভ ফিগার, যত খরচ করেন সেটা নেগেটিভ, আর যদি কোনো রকম এই আপনার প্রফিট থেকে যদি ওনাররা ডিভিডেন্ড নেন, তাহলে নেগেটিভ হয়। তার মানে অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটিকে আবার ভাগ করলাম কমন স্টক বা কমন শেয়ার প্লাস রিটেন আর্নিংস, এই শেয়ার হোল্ডার সিকিউরিটি বা ওনার সিকিউরিটির ভাগ। এটাকে স্টক হোল্ডার্স ইকুইটি বলে, শেয়ার হোল্ডার সিকিউরিটি বলে, ওনার সিকিউরিটি বলে, যেভাবেই আপনি ডাকেন না কেন। এটা দুইটা পার্ট, কমন শেয়ার বা শেয়ার, শেয়ার ক্যাপিটাল, আর একটা থেকে রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস এর পার্টে হচ্ছে সারা বছর যত সেল হয়, এই সেল থেকে সমস্ত খরচ বাদ দিয়ে এবং ওনাররা যে পরিমাণ প্রফিট তুলে নেয়, যেটাকে ডিভিডেন্ড বলে, তোলার পর যে অ্যামাউন্ট থাকে, এটাকে বলা হয় রিটেন আর্নিংস। এই স্টেটমেন্টটা সবাই জানে নাকি, না প্রথম দেখলেন? কেউ প্রথম আছে দেখছেন, এরকম কেউ আছে এটা প্রথম দেখেছেন? স্যার এইভাবে এর আগে কেউ দেখেনি স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝলাম যে আমরা এটা বুঝতে পারলাম, ঠিক আছে? এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আমরা কিন্তু মানে একদম সলিড হয় না, অনেক সময় আমি বলি একটা জিনিস, হ্যাঁ, যেমন আপনি কিছু মনে করেন, একটা এক্সাম্পল দিই। আমি একদম ছোটবেলায় ক্লাস 3 থেকে কোরআন কোরআন মজিদ পড়া শুরু করেছিলাম একজন কারি সাহেবের কাছে, ঠিক আছে? প্রথমবার ওনার সাথে একবার শেষ করলাম, যেটাকে গ্রামের ভাষায় বা অন্যরা বলে কোরআন খতম বা শেষ করা। এরপরে যখন পড়তে যাইতাম তখন একটু ভয় লাগতো, আবার কারি সাহেবের সামনে সেকেন্ড বার পড়লাম। এরপর যাই হোক পড়তে পারতাম। এরপরে বিভিন্ন কারণে আসলে কোরআন পড়ার ব্যাপারে একটা গ্যাপ হয়েছে। গ্যাপ হওয়ার পর আবার যখন ধরলাম, তখন এসে অ্যাডাল্ট বয়সে আবার একজন কারি বা একজন মৌলানাকে ডেকে তার সামনে পড়া শুরু করলাম। কেন বলেন তো, কারণটা কি? শুদ্ধতার কারণটা জন্য স্যার। না, কনফিডেন্স কম যে আমি কোনো ভুল করছি কিনা, তাই না? বুঝতে পারলেন? তো এখন জি স্যার। এখন এখানে যারা আছেন, আমরা 18 জন যারা আছি, তার ভিতর সবাই যে একদম ফ্রেশ, অ্যাকাউন্টিং কখনো পড়েন নাই তা নাই। যে আপা যিনি, উনি এমবিএ করছে, আমার যতদূর মনে পড়ে, আগের ক্লাসে উনি ছিলেন। তো জি উনি স্যার। উনি কিন্তু এগুলোর ভিতরে অনেক কিছুই দেখেছেন, বাট আমার সাথে যখন স্টেপ বাই স্টেপ
এ বি সি ডি আকারে শিখতেছেন, উনি নিশ্চিত হচ্ছেন যে এর বাইরে আসলে কিছু নাই, এটাই কনফার্ম, এটাই কনফিডেন্ট। সো এবং সারা পৃথিবীর যে কোনো জায়গায় অ্যাকাউন্টিং নিয়ে আলাপ করতে গেলে আমি যা যা বলছি এর বাইরে একটা ডট উনি বের করতে পারবে না, এটাই হচ্ছে অ্যাকাউন্টিং, এটাই ফান্ডামেন্টাল। সো এই কনফিডেন্সটা বুস্ট আপ করার জন্য আমরা সহজ জিনিসগুলো বারবার করে রিপিট করে কনফার্ম করছি। যেমন অর্গানাইজেশনের কমনস, অর্গানাইজেশনের কত ধরনের হতে পারে, কি টাইপের হতে পারে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক কি, তার রিপোর্টিং স্ট্যান্ডার্ড কি, এগুলো আমরা আলাপ করলাম। তো এই জিনিসটাও আমরা পড়েছি এমন না যে তা না, অনেকেই পড়েছি, বাট এইভাবে অনেকেই দেখি নাই, ঠিক আছে? সো আমরা এটা দেখলাম, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি পার্টের দুইটা পার্ট, একটা হচ্ছে কমন শেয়ার, একটা রিটেন আর্নিংস, ঠিক আছে? রিটেন আর্নিংস হচ্ছে এভাবে আসে। এখন আমি এইটার সাথে সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হয়তো আপনাদের খুব কাজে লাগতে পারে, এই বইটা আমি দিয়ে দিব। ইন্টারমিডিয়েটের এবারে এই একাদশ এবং দ্বাদশ, আচ্ছা একদম এই 18 জনের ভিতরে একদম অ্যাকাউন্টিং কখনো পড়েন নাই এরকম কে কে আছেন? আছেন কেউ কখনো অ্যাকাউন্টিং পড়েন নাই? আচ্ছা, তাহলে সবাই কখনো না কখনো কিছু না কিছু পড়ছেন না? তাহলে যে কোনো অ্যাকাউন্টিং বইয়ের প্রথম শুরুই হয় হচ্ছে আলোচনা করে প্রথমে অ্যাকাউন্টিং সম্পর্কে, যেটা আমি বলছি, তারপরে ট্রানজেকশন। তা ট্রানজেকশন যখন করে, এই যে এভরি ট্রানজেকশন ইজ অ্যান ইভেন্ট, এভরি ইভেন্ট ইজ নট অ্যান ট্রানজেকশন, এটা কমন জিনিস। আমরা জানি যে নন ফাইন্যান্সিয়াল বা নন মনিটারি ইস্যুগুলো ট্রানজেকশন হতে পারে, ইভেন্ট হতে পারে, কিন্তু সে ট্রানজেকশন হবে না। যেমন কেউ কাউকে উপহার দিল, একটা অনুষ্ঠান করলো, এটা ইভেন্ট বা ট্রানজেকশন। ট্রানজেকশন হতে হলে মানিটারি ভ্যালু লাগে। সো এই ট্রানজেকশন হওয়ার জন্য মেজারেবল ইন টার্মস অফ মানি, তারপরে চেঞ্জ ইন দ্য ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ আপনার টাকা আসবে বা যাবে, অথবা লাইবিলিটি ক্রিয়েট হবে, অ্যাসেট ক্রিয়েট হবে। ডুয়েল এন্ট্রি, যেটা ডাবল এন্ট্রি সিস্টেম বলছি। আর এটা কমপ্লিট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রত্যেকটা ট্রানজেকশন ভিন্ন ভিন্ন। এবং ভিজিবিলিটি থাকতে হবে। হিস্ট্রিক্যাল ইভেন্ট, অর্থাৎ আপনি যে ঘটনা ঘটবেন এটা হওয়ার পরে আপনি করবেন। বাজেটিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ঘটনা ঘটার আগে আপনি দেখতে পারেন যেটা ঘটনা ঘটার আগে কি পরিস্থিতি হতে পারে, আপনি আগে দূরবীন দিয়ে অ্যাসেস করে বোঝার চেষ্টা করতেন। বাট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আসলে ঘটনা ঘটার পর ছাড়া, ট্রানজেকশন হওয়ার পরেই আপনি জার্নাল করবেন, ট্রানজেকশন হওয়ার আগে করবেন না। কিন্তু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সারা বছর 10টা 15টা 20টা 100টা সেল হতে পারে, এই 100টা সেলসের কেমন ভ্যালু হতে পারে, সেই ভ্যালুর কেমন সিওজিএস হবে, তারপরে কিরকম ওপেক্স হবে, ওপেক্স মানে অপারেটিং এক্সপেন্ডিচার, তারপরে কিভাবে ক্যাপেক্স হবে, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার কতটুকু হবে, এই সমস্ত বাদ দিয়ে সে একটা প্রজেক্টেড ইনকাম স্টেটমেন্ট, প্রজেক্টেড ব্যালেন্স শিট, প্রজেক্টেড প্রফিটেবিলিটি বের করতে পারে। প্রজেক্টেড আর একটা নাম, এটা ফোরকাস্টেড ব্যালেন্স শিট, ফোরকাস্টেড ইনকাম স্টেটমেন্ট, ফোরকাস্টেড ক্যাশ ফ্লো, ফোরকাস্টেড রিটেন আর্নিংস, এবং ফোরকাস্টেড কিছু নোটস তৈরি করতে পারে। এইগুলোর সবই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং হতে গেলে আসলে ঘটনা ঘটবে তারপরে আসবে। এটা কি বোঝা গেল আমি যে কথাগুলো এখন বললাম? জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, এখন আমি সোফার আজকের যে মোটামুটি আলাপ করার দরকার ছিল, আমাদের সিলেবাস বা আমাদের যেভাবে আগাচ্ছি, আমি খুব স্লো আগালেও সমস্ত জিনিসগুলো কনফার্ম করলাম। আমি 2টা কোশ্চেন নিয়ে আজকে ক্লাস শেষ করব। তারপরে আপনারা এই এই ভিডিওটা পাবেন। আমার আজকের এই যে এখানে একটা ম্যাটেরিয়াল দেখাচ্ছি, এটা একটা বই, এই বইটা দিব, প্লাস ওই পিপিটিটা দিব, দিয়ে আপনাদেরকে। আর আজকে আমি ওই এক্সেলে অ্যাকাউন্টিংটা শুরু করে নিই, আগামী ক্লাসে এক্সেলে অ্যাকাউন্টিংটা শুরু করব, করে ওইটাও নেক্সট ক্লাসে দিব। আপাতত যেটা অ্যাডভান্স দিব না, এই কারণে যেটা দিব ওইটা দেখবেন। অ্যাডভান্স দেখে লাভ নাই, কারণ আমার সাথে সাথে আগান, ট্রাস্টের সাথে বিশ্বাস করেন যে আপনাদেরকে একটা লেভেলে আমি নিয়ে কনফার্ম করব। সো সোফার যেটুকু পড়িয়েছি, অ্যাডভান্স লেভেলে কোশ্চেন না করলেই ভালো। ভালো যেহেতু অলরেডি আমরা যেটুকু পড়েছি এটাই যদি আমরা আলাপ করি এটাই ভালো হবে। বলেন, কোনো কিছু বোঝার কোনো অসুবিধা আছে? না স্যার, অসুবিধা নেই। কোনো স্যার স্যার, কোশ্চেন বা আমাদের কোনো এই যে কিছু? এবিসিডি যে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং কোর্সটা, তো হুম। আপনার যে একটা বই আছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, এটা হুম। বাই সাইড ওটা কি হেল্প করবে? বা, অবশ্যই দুইটা একসাথে? ওই বইটা, জি জি, ওই বইটার জি জি। এই যে আলাপগুলো আমি হ্যাঁ হ্যাঁ। করলাম তার একদম বইয়ে সুন্দর জি লাইন জি। বাই লাইন লেখা আছে। আরো অনেক কিছু আছে জি স্যার। ওইখানে, কোম্পানির ফর্ম কিভাবে ট্রেড লাইসেন্স করবে, কিভাবে এগ্রিমেন্ট করে, কিভাবে হুম ব্যাংক হুম। করে, এগুলো সবই আছে। সো ওইটা হেল্পফুল হবে অবভিয়াসলি। হ্যাঁ, ওটা হেল্পফুল জি হবে। স্যার। ওকে। আচ্ছা, এখন বলেন, মানে আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। গ্যাপের কোনো প্রিন্সিপাল ভায়োলেশন হলে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আনরিলায়েবল হতে পারে?
আচ্ছা, যেটা হচ্ছে এই যে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল গ্যাপ যেটা বললেন আমরা নেক্সট ক্লাসে পড়াবো, এই গ্যাপটা একসময় খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, প্রত্যেকটা দেশের আলাদা আলাদা গ্যাপ ছিল, যেমন ইউএস গ্যাপ, ইউকে গ্যাপ, ইন্ডিয়ান গ্যাপ, মানে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এখন যেহেতু আইএফআরএস চলে আসছে এবং আইএফআরএস এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক চলে আসছে, গ্যাপগুলো অলরেডি এর ভিতরে আছে। তারপরেও গ্যাপগুলো স্টিল ইম্পর্টেন্ট, কারণ ওইটা হচ্ছে ফান্ডামেন্টাল মানে ডিসকাশন। সো গ্যাপগুলো ইম্পর্টেন্ট, ওটা ভায়োলেশন হলে আসলে অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্ট বা অ্যাকাউন্টিং এর নর্মস অনুযায়ী ভুল হবে। সো আমরা নেক্সট দিন, যেহেতু আজকে ওইটা রাখি নেই এখনো আমি, নেক্সট দিনই যেহেতু পড়বো, আপনি দেখেন আমাদের সিলেবাসে কিন্তু নেক্সট দিন আছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কনসেপ্ট, অ্যাক্রুয়াল ভার্সেস ক্যাশ বেসিস, প্রুডেন্স কনসেপ্ট, কনসিস্টেন্সি, ম্যাটেরিয়ালিটি, ম্যাচিং কনসেপ্ট, এইগুলো আমরা নেক্সট ক্লাসে করব। এই জিনিসগুলো কিন্তু এইটা করব, কিন্তু সঙ্গে সঙ্গে একটা এক্সেল বেস অ্যাকাউন্টিং শুরু করে দিব, কারণ এই এই ক্লাস অনুযায়ী আমরা যেভাবে আগাচ্ছি ছয়টা, এই ছয়টার সাথে সাথে আমাদের আসলে একটু প্র্যাকটিক্যাল পার্টটাও টাচ করে যেতে হবে। সো নেক্সট দিনে আমরা এটা রাখবো। সো গ্যাপেরটা আমরা বললাম, হ্যাঁ গ্যাপ ভায়োলেশন হইলে এটা হচ্ছে অ্যাকাউন্টিং নর্মসের বাইরে যায়। আর কোনো কোশ্চেন? কমন শেয়ার হোল্ডার বনাম আপনার টোটাল শেয়ার হোল্ডার ইকুইটিতে কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট হতে পারে স্যার? আমি একটু বুঝাই বলবেন, আমি কোশ্চেনটা ঠিক বুঝি নাই। স্যার ফিনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে কমন শেয়ার হোল্ডার ভার্সেস টোটাল শেয়ার হোল্ডার ইকুইটিতে কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট হয়, সেটা একটু কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় সেটা একটু বললেন। আচ্ছা, এইটা অ্যাডজাস্টমেন্ট হয় হচ্ছে আপনার কমন হোল্ডার শেয়ার হোল্ডারদের হয় না, এটা হয় হচ্ছে একটু আগে যে চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট বললাম না, ওই চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্টে প্রতি বছর আসলে তো একটা প্রতিষ্ঠানের কমন শেয়ার হোল্ডাররাই হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডার, মেইন হোল্ডার। এর বাইরে ডিবেঞ্চার হোল্ডার হয়, বন্ড, ব্যাংক লোন এগুলোর মাধ্যমে নিতে পারে। আর একটা আছে খুব কম, এটা প্রেফার্ড শেয়ার বলে। প্রেফার্ড শেয়ারটাও ওয়ান কাইন্ড অফ লাইবিলিটি, নট কমন শেয়ার। মানে প্রেফার্ড শেয়ার নাম শেয়ার, কিন্তু ওয়ান কাইন্ড অফ নেচার হচ্ছে বন্ডের মতো বা এই ডিবেঞ্চারের মতো, লোনের মতো। তো নর্মালি এই জিনিসটা আপনি যেটা বললেন যে এইটার চেঞ্জ কি হয়, প্রথমে তো একটা ওপেনিং একটা ইকুইটি বা ওনার্স ইকুইটি ব্যবসা প্রতিষ্ঠানে ওনাররা দেয়। তারপর সারা বছর বিভিন্ন ট্রানজেকশনের মাধ্যমে ওখানে প্রফিট অ্যাড হয়, ওইখান থেকে আবার ওনাররা ডিভিডেন্ড তুলে নেয়। হ্যাঁ, বা ওখান থেকে উইথড্রল করার পরে যে অংশটা থাকে এটাকে বলে হচ্ছে ক্লোজিং ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টগুলো থাকে, আমরা এটা দেখবো। হ্যাঁ, হয়, এই অ্যাডজাস্টমেন্টগুলো আমরা এখানে রাখবো। হ্যাঁ, দেখবো আর কি, পাঁচটা স্টেটমেন্টের একটার ভিতরে থাকবে। স্যার আপনার আম- স্যার ওপিসি ভার্সেস সোল ট্রেডার, সোল প্রপ্রাইটরশিপ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ যে কিছু এক্সাম্পল স্যার একটু দিলে ভালো হতো স্যার। অবশ্যই অবশ্যই, এটা ভালো ভালো কোশ্চেন করছেন, গুড কোশ্চেন। দেখেন এই যে আপনারা কোশ্চেনটা করলেন না, আমার মনটা অনেক ভরে গেল। কেন জানেন? এর ভিতরে যে যা পড়িয়েছি এর ভিতরেই যদি কেউ হৃদয়ে ঢুকায় নেয় যে আমি খুব ভালো জিনিস শিখলাম, তারপরে আরো অ্যাডভান্স জানতে চাই, দেখেন যেটা বলছি এর ভিতরেই কিন্তু একটা জিনিস চাইলে আপনি আরো ডিক ডাউন করলে, চিন্তা করলে এখান থেকে বেরোয় গেছে। যেমন আপনার কাছে মনে হতে পারে যে সোল ট্রেডারশিপ, যেটাকে এক মালিকানা কারবার বলে, হ্যাঁ, যেটাকে সোল ট্রেডারশিপ বলে, হ্যাঁ, সোল ট্রেডারশিপ বা বাংলায় বলে এক মালিকানা ব্যবসা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে মনে হচ্ছে একজন মালিক, এক মালিক, তাই বোঝা যাচ্ছে এক ওনার। আর ওপিসি বোঝা যাচ্ছে ওয়ান ওয়ান পার্সন কোম্পানি, তার মানে এটাও একজন। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এই যে খুব ভালো কোশ্চেন, সেটা হচ্ছে এই যে আমরা সোল ট্রেডারশিপ এবং পার্টনারশিপ, এটা লাইবিলিটি আনলিমিটেড, এটা লাইবিলিটি আনলিমিটেড। মানে সহজভাবে বুঝাই, আপনি একটা সোল ট্রেডারশিপ ব্যবসায় 10 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন, প্রথম বছর ভালো ব্যবসা হয়েছে, বেড়ে আপনার ইকুইটি 12 লাখ হয়েছে, এরপরে আরো ভালো হয়েছে, 20 লাখ টাকা হয়েছে, এরপরে আরো বড় ব্যবসা বাণিজ্য নিচ্ছে, লস করে, টেন্ডার টেন্ডার লস করে, বহুত ঘটনা করে একবারে আপনার 5 কোটি টাকা লস হয়ে গেছে। 5 কোটি টাকা লস, লস হয়েছে 5 কোটি টাকা। তখন আপনার 10 লাখ টাকা যে আনছিলেন ব্যবসা, এটা তো লস হওয়া হয়েছে, আরো আপনার 4,90,00,000 টাকা আপনার স্থাবর অস্থাবর সমস্ত কিছু বিক্রি করে আপনাকে দিতে হবে। আপনি যদি অপারগ হন তাহলে আপনাকে ইনসলভেন্ট অথবা ব্যাংক্রাপসি, দেউলিয়া ডিক্লেয়ার করতে হবে। আপনি না আইদার পেমেন্ট করবেন অথবা ব্যাংক কর্তৃক আপনাকে দেউলিয়া ঘোষণা করা হবে। আর দেউলিয়া হলে আপনি কিন্তু অনেক অনেক ধরনের ঝামেলা আছে, ইলেকশন করতে পারবেন না, ক্রেডিট কার্ড দিতে পারবেন না, অনেক কিছু। যাই হোক,
এখন এই যে লিমিটেড লাইবিলিটি ইজ আনলিমিটেড, আর যখন ওপিসি করছি তখন এইটা ক্যাটাগরি হচ্ছে লিমিটেড লাইবিলিটি কোম্পানি। লিমিটেড কি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি পিএলসি, আর ওপিসিও ইটস এ আপনার 1% কোম্পানি, বাট কোম্পানি যেহেতু এটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি। লিমিটেড লাইবিলিটি মানে কি, আপনি 10 লাখ টাকা আনলেন ব্যবসায়, আনার পর থিওরিটিক্যালি আপনি এর মতো পরের বছর 12 লাখ টাকা হলো, এরপরে 20 লাখ হলো, এরপরে আবার লস করলেন। এখন যেহেতু আপনি ডিক্লেয়ার করে আসছেন যে আমি প্রোপাইটারশিপ না, মানে সোল ট্রেডারশিপ, প্রোপাইটারশিপ বা এক মালিকানা না, আমি কোম্পানি, অতএব আমাকে লোন দেওয়ার আগে আমি তো লস করছি এটা দেখার দায়িত্ব গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি, তারপরে ব্যাংক যারা আমাকে লোন দিছে সবার দেখার দায়িত্ব ছিল, যেহেতু আমি ওপিসি একটা তো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটর দেখার কথা ছিল, আমি তো আর একবারে লস করিনি। এই কারণে এইটা লাইবিলিটিটা লিমিটেড, কারণ তাকে অন্যরা দেখে বসে থাকবে যে ভুল করলে যাতে করে তারা ধরায় দেয়। সো এই কারণে এই কোম্পানিগুলোর লাইবিলিটি লিমিটেড, অর্থাৎ যদি সে পার্সোনাল গ্যারান্টি না দেয়, ব্যাংকের লোন নেওয়ার ক্ষেত্রে কাউকে পার্সোনাল গ্যারান্টি অথবা ক্রস কর্পোরেট গ্যারান্টি না দেয়, তাহলে যে টাকা সে ব্যবসায় এনেছে লস হইলে সর্বোচ্চ ওই টাকায় লস হতে পারে। অর্থাৎ 10 লাখ টাকা সে আনছে, লস হইলে তার 10 লাখ টাকা পর্যন্ত লস হবে। এর বাইরে লস গেলে আসলে এটা তর্ক সাপেক্ষে যে কোর্ট কেসের মাধ্যমে সেটেল হবে, আসলে আপনি দায় ছিলেন কি ছিলেন না, টাকা দিতে হবে কি হবে না, এটা নিয়ে অনেক কোশ্চেন আছে, যেহেতু কোম্পানির ফর্মটা লিমিটেড লাইবিলিটি কোম্পানি। আর সোল ট্রেডারশিপে এত কিছু নাই, এটা আমি জানি যে আমি হচ্ছে রিস্ক নিছি, আমি এটা ব্যবসা শুরু করছি, এটা লাভ হইলো আমার, লস হইলো আমার, এটা আমি জেনে করছি। আর ওপিসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি পিভিটি এবং পিএলসি, এখানে আসলে ইন্টারনালি কিছু মেকানিজমের মাধ্যমে রিস্ককে হেজ করা আছে, কারণ এখানে এক্সটার্নাল বডিগুলো আপনাকে দেখবে। আপনি হঠাৎ করে একদিন লস করেন, এটা বিভিন্ন অথরিটি আপনাকে দেখবে, সেই কারণে যদি লস হয় সেই লসের টাকাটা আপনি কতটুকু আপনি রেসপন্সিবল দেখে শুনে কোর্ট কেসের মাধ্যমে সেটেল হবে, এবং অনেক কিছু এইটাতে স্টেট লস হবে। সো এটা একটা হচ্ছে আপনার একটা প্রথম দুইটার ভিতরে গ্যাপ। আর একটা গ্যাপ হচ্ছে প্রোপাইটারশিপ, বুঝতেই বোঝা যায় একটা ছোট ফর্ম। ওপিসি একটু বড়, কারণ ওপিসির পেইড আপ শুরু হয় 25 লাখ টাকা, 25 লাখ টাকার নিচে ব্যবসাটা শুরু করা যায় না। আপনি ওপিসির পারমিশন নিতে গেলেই 25 লাখ টাকা আপনি পেইড আপ দিতে হবে, আর ব্যবসায় আপনি 10,000 টাকা, ইভেন 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। দিজ আর দ্য বেসিক ডিফারেন্স, ঠিক আছে? সো ভেরি গুড, আমি খুব ভালো লাগছে। আমি সাধারণত 1 ঘন্টা ক্লাস নেই, বাট আজকে 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়েছে। সো মানে 1 ঘন্টা 10-15 মিনিটের ভিতরে শেষ করবো, যেহেতু এই ক্লাসগুলো আমাদের থাকবে। সো আশা করি আর কোনো কোশ্চেন এই সেশনের জন্য নাই, বাট আমি ওই আমরা যে একটা জি বিষয় ছিল, বলেন। বই পুস্তক বা এইগুলো পড়ার জন্য শীট পাবো কোথায়? এই যে আপনাদের যা যা দিব এইগুলাই, এটাই শিট। এটা তো আর ওই যে আরেকটা যদি বই করেন সেটা হচ্ছে ওই বইটা এর ক্লাসের কোর্স ম্যাটেরিয়াল না, কারণ সফট কপি আমার কাছে নাই। আমার একটা বই আছে, আপা যেটা বললো, ওইটা হচ্ছে আপনার হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং নামে একটা বই আছে। প্র্যাকটিক্যাল অ্যাকাউন্ট, হ্যাঁ, আচ্ছা। ওইটা আপনি যদি চান নিতে পারেন, বাট আমার মনে হয় যে ও হ্যাঁ, এটা হ্যাঁ, বাংলায় লেখা একটা বই, জি 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 নীলক্ষেত পেয়েছিলাম। জি জি রাইট, জি, রাইট, ওইটা রাইট। আপনি দেখতে রয়েলে পারেন। রয়েলে পেয়েছিলাম, না বইটা জি, আছে, ও ফাইন, তাহলে ওইটাই দেখেন। আর এখানে তো আমি এখনকার সবগুলো আপনার এই যে কোর্সের কন্টেন্টটা অলরেডি গ্রুপে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে রাখবেন, প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে আমি এই পিপিটিটা দিব, এটা ডাউনলোড করবেন, এটা দেখবেন। থার্ড হচ্ছে আপনাদের এখানে এই এই ইয়েটা দিব, একটু আগে এই যে যেটা দেখাচ্ছিলাম, একটা আরেকটা বই, ইংরেজি বই, ক্লাস 9-10-এর বই, বাট ফান্ডামেন্টাল বই আপনি রাখতে পারেন, সাথে কোনো ক্ষতি নেই। মাঝে মাঝে ওই বই থেকে ডিসকাশন করব, কারণ এটা তো একদম এবিসিডি, মানে তো ওইখান থেকেই আমাকে শুরু করতে হবে। সো এই আর কি। আর ওই বইটা থাকলে খুব ভালো, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বইটা অত্যন্ত, মানে আমি চেষ্টা করেছিলাম একদম যারা কখনোই অ্যাকাউন্টিং করেনি তারাও যাতে আস্তে আস্তে পড়ে পড়ে নিজে অ্যাকাউন্টিং শিখতে পারে, সেভাবেই করা। ওই বইটা আপনারা রাখতে পারেন, বাংলায় লেখা, ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। থ্যাংক ইউ ভাই, আজকের মতো শেষ করি। থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম। স্যার। থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। নাজলি, খাবার দাও।